সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, 4,15,00,000 টাকার দুটি চেক দিয়ে প্রতারণার অভিযোগ। সংস্কার ও নির্বাচন প্রশ্নে কোনো বিরোধ নেই বললেন ফখরুল। 89তম জন্ম নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যারা যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। 89তম জন্মবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জনতার ঢল। সরকার ঘোষিত সময় নির্বাচনের প্রস্তুতি চলছে বললেন সিইসি। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু আগামীকাল। আবারও পেছালো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি। 9 ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ আপিল বিভাগের। পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় জামিন শুনানি চলছে। কেরানীগঞ্জ অস্থায়ী আদালতে হাজির 400 আসামি। আবারও অনিশ্চয়তায় গাজা যুদ্ধবিরতি। জিম্মিদের নাম চাইছে ইসরায়েল। কারিগরি সমস্যায় তালিকা প্রকাশে দেরি হচ্ছে, দাবি হামাসের। এবং একদিন বিরতির পর আজ মাঠে গড়াচ্ছে বিপিএল। দুপুরে চিটাগং কিংসের মুখোমুখি বরিশাল, সন্ধ্যায় রাজশাহীর প্রতিপক্ষ খুলনা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। চেক প্রতারণার মামলায় ফাঁসলেন সাবেক এমপি ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। শুনানিতে হাজির না হওয়ায় পরোয়ানা জারি হয়েছে সাকিবের প্রতিষ্ঠানের আরও 2 কর্মকর্তার বিরুদ্ধেও। অভিযোগে বলা হয়েছে, ঋণের বিপরীতে 4,15,00,000 টাকার দুটি চেক দেয়া হলেও টাকা পাওয়া যায়নি। ক্রিকেট থেকে রাজনীতির মাঠে যাওয়া সাকিব আল হাসান গত 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকে দিন দিন ক্রিকেট থেকে দূরে সরে গেছেন, আর রাজনীতিটা রেখেছেন আত্মগোপনে। সেই রেশেই সাকিব একের পর এক শুলে চড়ছেন। এবার সবশেষ চেক প্রতারণা মামলায় পড়লেন গ্রেপ্তারি পরোয়ানার মুখে। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত মাগুরা 1 আসনের সাবেক এমপি সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার সূত্রে জানা যায়, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয়। তার বিপরীতে 2টি চেক ইস্যু করে সাকিবের প্রতিষ্ঠানটি। এরপর চেকের বিপরীতে টাকা তুলতে গেলে তার ডিজঅনার হয়। 2 চেকে টাকার পরিমাণ প্রায় 4,15,00,000। এর প্রেক্ষিতে গত 15 ডিসেম্বর সাকিব সহ 4 জনকে আসামি করে মামলা করে আইএফআইসি ব্যাংক। অন্য আসামিরা হলেন সাকিবের প্রতিষ্ঠানটির এমডি গাজী শাহগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। রোববার সকালে শুনানিতে হাজির হন ইমদাদুল হক। তার জামিন মঞ্জুর করেন আদালত। মালাইকা বেগম মারা যাওয়ায় চাওয়া হয়েছে তার মৃত্যুর প্রতিবেদন। বাকি আসামিরা হাজির না হওয়ায় জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এই সংক্রান্ত প্রতিবেদন দিতে হবে আগামী 24 মার্চ। সজল দাস, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। 4 সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য দরকার। কারণ ঐকমত ছাড়া সংস্কার কার্যকর সম্ভব নয়। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী শ্রদ্ধা জানাতে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যান এলাকায় দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি। বেলা 11টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। আত্মার মাগফিরাত কামনায় করেন দোয়া ও মুনাজাত। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই পথ চলছে বিএনপি।
এই মহান নেতা তিনি যে দলকে তৈরি করেছেন সেই দল আজকে এত বছর পরেও সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। কথা বলেন সংস্কার কমিশনের প্রতিবেদন ও আগামী নির্বাচন প্রসঙ্গে। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, যে রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার কথা বলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আগামী দিনে আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। মানুষের ভোটের মধ্য দিয়ে আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি ক্ষমতায় আসবে এবং মানুষের অধিকারকে সুরক্ষা দিবে। বিএনপির পর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে। বাংলাদেশের রাজনীতিতে এক মহানায়কের নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতির ক্রান্তি লগ্নে হাল ধরেছিলেন তিনি বারবার এবং তার যে ইতিবাচক রাজনীতি, সেই রাজনীতিকে এখনও ধারণ করছেন এদেশের মানুষ। বিএনপি নেতাকর্মীরা বলছেন জিয়ার আদর্শ অনুসরণ করে আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিদ্রোহের ঘোষণায় গড়েছিলেন সশস্ত্র প্রতিরোধ। সেনা কর্মকর্তা থেকে হয়ে উঠেছিলেন বাংলাদেশের স্বাধীনতার পথ প্রদর্শক। বলছি বীর উত্তম মেজর জিয়াউর রহমানের কথা। মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে ছিলেন সম্মুখ সারিতে, আর অসীম বীরত্বে লিখেছিলেন যুদ্ধ জয়ের ইতিহাস, যার নেতৃত্বে গড়ে উঠেছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্রিগেড জেট ফোর্স। জায়গায় ছিলাম, ট্রেঞ্চ করতে পারিনি, শত্রু উঁচু জায়গা থেকে আমাদের ভালোভাবে লক্ষ্যভেদ করতে পারছিল। ওই সময় ওই বিমান আক্রমণের ফলে এবং আমাদের সৈনিকদের দৃঢ়তার ফলে আমরা সেই মুহূর্তে তাদেরকে পরাভূত করতে সক্ষম হই। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এমন অনেক যুদ্ধের সাক্ষী এই বীর মুক্তিযোদ্ধা। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে বুক চিতিয়ে লড়েছিলেন রণাঙ্গনে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিকেরা বিদ্রোহ করে পাক বাহিনীকে রুখে দাঁড়িয়েছিলাম এবং হাজার হাজার ছাত্র যুবক আমাদের সাথে এসে যোগ দেয়। বর্বর পাক বাহিনীকে মোকাবেলা সহজ ছিল না, যার প্রেক্ষাপট তৈরি হয়েছিল ধারাবাহিকভাবে। চট্টগ্রাম বন্দরে অস্ত্র গোলাবারুদ খালাসের অপেক্ষায় পাকিস্তানি জাহাজ সোয়াত। পূর্ব পাকিস্তানে চলমান আন্দোলন দমাতে ক্যান্টনমেন্টেও চূড়ান্ত পদক্ষেপের কানাঘোষা। বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছিলেন সেনাবাহিনীর বাঙালি সদস্যরাও, যার নেতৃত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান। জিয়াউর রহমান সাহেবকে বললেন যে আমি পুরো ব্যাটালিয়ন এক জায়গায় করছি, আপনাকে হস্তান্তর করবো অফিসিয়াল। সবাইকে ওখানে একত্রিত করলাম, প্রেডে দাঁড়ালো সবাই, তাকে অভিবাদন দিয়ে ব্যাটালিয়নের সমস্ত দায়িত্ব তৎকালীন মেজর জিয়ার উপর হস্তান্তর করা হলো। 25 মার্চ ঢাকায় ক্র্যাকডাউন শুরু করে পাকিস্তানি বাহিনী। চালানো হয় নির্বিচার গণহত্যা। সেদিনই জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে সেনাবাহিনীর বাঙালি সদস্যরা। সারা দেশে শুরু হয় ইপিআর, পুলিশ আর ছাত্র জনতার প্রতিরোধ যুদ্ধ। জিয়াউর রহমান সাহেবকে দায়িত্ব দিলেন সেকেন্ড লেফটেন্যান্ট শমশের মুবিনকে সাথে নিয়ে 16 শহর থেকে চট্টগ্রাম সেনানিবাস পর্যন্ত যত ব্যারিকেড আছে সব ব্যারিকেডগুলি উঠাই দেওয়ার জন্য। ওনারা ব্যারিকেড একটা উঠাচ্ছেন, দ্বিতীয়টা যাচ্ছেন, প্রথমটা আবার নিজের জায়গায় জনগণ প্রতিস্থাপন করছে। পাকিস্তানি বাহিনীর সাথে অসম এই যুদ্ধে সাহসের কেন্দ্র হয়ে উঠেছিলেন জিয়াউর রহমান, যার নেতৃত্বে গড়ে উঠেছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্রিগেড জেট ফোর্স। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম, তৃতীয় এবং অষ্টম ব্যাটালিয়ন নিয়ে গড়ে তোলা হয় জেড ফোর্স। 9 মাস অন্তত বীরত্বের সাথে এই জেড ফোর্স যুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি সাহসিকতা পদক জিয়ার নেতৃত্বে এই জেড ফোর্স অর্জন করেছিল এবং জেড ফোর্সের শহীদদের সংখ্যাও সর্বাধিক। নেতৃত্ব আর সাহসের অসাধারণ মিশেলে একজন সামরিক কর্মকর্তা থেকে গোটা জাতির স্বাধীনতার কাণ্ডারি হয়েছিলেন জিয়াউর রহমান, যা এই বীর মুক্তিযোদ্ধাকে বাংলার ইতিহাসে রেখেছে অমর করে। সজল দাস, নিউজ 24, ঢাকা।
গতকাল লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন অসুস্থ মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। সেদিনই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। শুরু থেকেই তিনি ওই হাসপাতালের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস নিরাপদ আজীবন। দেশের সীমান্ত নিরাপদ আছে, রক্ত দিয়ে হলেও সীমান্ত নিরাপদ রাখা হবে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিএসএফ আর বিজিবির মধ্যে আলোচনা চলছে, শীঘ্রই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটির সমাধান হবে। আগে কিছুটা ছাড় দেওয়া হলেও এখন সীমান্তে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএসএফ এবং বিজিবির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে। আর ওই জানেন বর্ডার বেল্টে ওই কিছু কিছু জায়গা আছে যে জায়গায় ওই এই পার্টি ওই পার্টি ওখানে যায়, এরা এদিকে আসে, এই সমস্যাটা আছে এবং এটা অচিরেই সমাধান হয়ে যাবে। বিজিবি কিন্তু সব সময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা স্বাভাবিক রয়েছে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী জুবায়ের সানি। আমি এই মুহূর্তে রয়েছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায়। গতকাল এই এলাকায় দুই দেশের ভারত এবং বাংলাদেশের জনগণের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যার সূত্রপাত ভারতীয় নাগরিকরা বাংলাদেশে ঢুকে গাছ কেটে ফেলে এবং সেই সঙ্গে ককটেল বিস্ফোরণ ঘটায়। এবং তার পরবর্তীতে কিন্তু সীমান্ত এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিজিবি সদস্যরা টহল দিচ্ছে এবং কৃষকদেরকে যে সীমান্তের ঠিক আশেপাশে যে ক্ষেতগুলো রয়েছে সেখানে আসলে কাজ করতে দেওয়া হচ্ছে না। সব মিলে বলা যায় যে সীমান্ত এলাকায় এখনো উত্তেজনা রয়েছে এবং উত্তেজনা থাকলেও কিন্তু আজকের এখন পর্যন্ত আসলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি হয়নি বা অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি ঘটেনি। সে ব্যাপারে কিন্তু বিজিবি সতর্ক রয়েছে এবং বিএসএফ এর যে সদস্যরা তারাও কিন্তু টহল দিচ্ছে। তো এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে বলা যায় যে উত্তেজনা থাকলেও সীমান্তে এখন পর্যন্ত আজকের কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আসলে ঘটেনি। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে সর্বশেষ তথ্য। এবার অন্য প্রসঙ্গ। কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চায় না বর্তমান নির্বাচন কমিশন। কমিশনের সবাই সংবিধান অনুযায়ী কাজ করতে চান, নিশ্চিত করতে চান সুষ্ঠু গ্রহণযোগ্য ভোট। এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রবিবার সকালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ইউএনডিপি সরঞ্জাম সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কাল থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি। গত কয়েক বছর ধরে রাজনৈতিক দলের নির্দেশ মানতে গিয়ে দেশের সামগ্রিক নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, যে কারণে একদিকে ইসি বিতর্কিত হয়েছে, ভোটে আগ্রহ হারিয়েছে সাধারণ মানুষ। বদলে যাওয়া বাস্তবতায় সিইসি বলছেন কোনো পক্ষের রাজনীতিতে ঢুকতে চান না তারা, সুষ্ঠু ভোট করাই একমাত্র লক্ষ্য। আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম। সকালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ইউএনডিপি সরঞ্জাম সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য ল্যাপটপ, স্ক্যানার সহ অন্যান্য উপকরণ দিয়ে নির্বাচন কমিশনকে সহায়তা করছে ইউএনডিপি। এ সময় ইউএনডিপির প্রতিনিধিরা জানান, নির্বাচনে সহায়তা করার বিষয়ে রাজনৈতিক দল সহ সকল অংশীজনের সঙ্গে আলোচনা করছেন তারাও।
নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী ইউএনডিপি পর্যালোচনা করছে কিভাবে সহায়তা দেওয়া যায়। রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা করছে। এরই অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদের মতো গুরুত্বপূর্ণ কাজে এই সহায়তা দেওয়া হচ্ছে। এই সহযোগিতা অব্যাহত থাকবে। ভোটার তালিকা হালনাগাদে সচেতনতা বৃদ্ধিতেও সহায়তা করবে ইউএনডিপি। পরে সিইসি এবারের ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন। 65,000 লোক কাজ করবে বিভিন্ন লেভেলে, তার মানে আমরা এটা হিউজ প্রোগ্রাম, উই হ্যাভ আন্ডারটেকেন এ হিউজ প্রোগ্রাম, যাতে কুইকলি এই কাজটা আমরা উইদিন দ্য টাইম, স্পেসিফাইড টাইম আমরা শেষ করতে পারি। গত 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। হালনাগাদ খসড়া ভোটার তালিকা অনুযায়ী এখন দেশের মোট ভোটার 12,36,83,512 জন। সজল দাস, নিউজ 24, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে 9 ফেব্রুয়ারি ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। বিএনপির আবেদনের প্রেক্ষিতে গত 1 ডিসেম্বর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রিভিউটি 19 জানুয়ারি শুনানির দিন ধার্য করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে 16 অক্টোবর রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তার আগে এই বিষয়ে রিভিউ করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রিভিউ আবেদন করেন। এসব রিভিউ আবেদনের একসাথে শুনানির জন্য এই দিন নির্ধারণ করা হয়। সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় প্রায় 400 আসামির সাক্ষ্য গ্রহণের পর জামিন শুনানি হয়েছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এই শুনানির জন্য 400 আসামিকে হাজির করা হয়। ভোর থেকে আসামিদের জামিনের আশায় কারাগারের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন তাদের স্বজনরা। পিলখানা হত্যাকাণ্ডের পর দীর্ঘ 16 বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করছেন এসব আসামিরা। হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় বন্দী রয়েছেন অভিযুক্ত বিডিআরের সদস্যরা। নিরপরাধ বিডিআর জওয়ানরা জেলখানায় মানবতার জীবনযাপন করছে, তারা মুক্তির প্রহর গুনছে। বিগত 16 বছরে আমরা কারো কাছেই যেতে পাই নাই, আমরা পরিত্রাণ পাই নাই। আজকে আমরা এসেছি ন্যায় বিচার পাওয়ার জন্য। 16 বছর আমরা ন্যায় বিচার পাইনি। খালাসপ্রাপ্ত অথবা যাদের 10 বছর হয়েছিল এই সব মিলিয়ে প্রায় 500-এর অধিক মানুষের কোনো সাজা নাই। কিন্তু এই মানুষগুলোকে এই আজকে যে বিস্ফোরক মামলাটি আছে, আজকে যেটি ধার্যকারী, এই মামলাটির অজুহাতে বা কলা কৌশল করে তাদেরকে হাজতে আটক রাখা হয়েছে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, সাক্ষ্য গ্রহণের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সাক্ষ্য গ্রহণের বিদায় বিদ্রোহ ঘটনাতে 2টি মামলা হয়েছে। বিস্ফোরক মামলা, সেই মামলাটির জামিন শুনানি করা হয় এবং এখানে যেহেতু হত্যা মামলার বিষয়টি সমাপ্তি হয়েছিল আদালতের মাঝে এবং সেই মামলায় অনেকেই সাজা ভোগ করেছেন, অর্থাৎ তাদের নির্দিষ্ট যে সাজা ছিল সেই সাজা ভোগ করার পরও তারা কারাগারে ছিলেন। পাশাপাশি কিন্তু অনেকেই হত্যা মামলায় খালাস দেওয়া হয়েছিল, তারাও কারাগারে ছিলেন, কারণ যে বিস্ফোরক মামলা সেই মামলাটি কিন্তু সাক্ষ্য গ্রহণ হঠাৎই বন্ধ হয়ে যায় এবং দীর্ঘদিন কিন্তু কোনো সাক্ষ্য গ্রহণ ছিল না। আজকে শুরুতে সেই সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য গ্রহণের পরে আসামি পক্ষে আইনজীবী যারা আছেন তারা আদালতে অন্তত 400 জন আছেন যারা
হত্যা মামলায় খালাস পেয়েছিলেন এবং যাদের কারাভোগের যে নির্দিষ্ট সাজার মেয়াদ সেটি শেষ হয়ে যাওয়ার পরও কারাগারে আছেন এমন অন্তত 400 জনের জামিন আবেদন করেন এবং জামিন আবেদনের পরে আদালত 3টায় জামিন শুনানির জন্য যে নির্ধারিত সময় সেই আদেশ দিয়েছেন। এছাড়া জামিন শুনানির পাশাপাশি এই মামলার যে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সেটি কিন্তু চলবে, অর্থাৎ 3টার পরে আসলে যারা আছেন তারা জামিন পাচ্ছেন সেটি আমরা জানতে পারবো এবং আসামির যারা স্বজন তারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং তারা আশা করছেন তাদের জামিন হবে এবং যেহেতু তাদের সাজার মেয়াদ পার হয়ে যাওয়ার পর দীর্ঘ সময় তারা কারাগারে আছেন এবং আসামি পক্ষের আইনজীবী যেটি বলেছেন যে অনেকে অসুস্থ এবং সেই সব দিক বিবেচনা করে এবং মামলার যে তারা সাজা ভোগ করেছেন এবং এতদিন পর্যন্ত যেহেতু কারাগারে আছেন তাদের সাজা সেই সব সব দিক বিবেচনা করে যেন তাদের জামিন দেওয়া হয় এমন একটি আসামি পক্ষের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে এবং আদালত যদি জামিন শুনানি শেষে আদেশের পরবর্তী ঘটনা বিস্তারিত জানাতে পারবো আপনাকে। লাবণী, ধন্যবাদ আপনাকে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বিশ্বের বিভিন্ন দাতা সংস্থাগুলোর কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে বর্তমান সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সহযোগিতামূলক ব্যাংকিং করতে পারলে ঋণ খেলাপির সংখ্যাও কমে আসবে বলে জানান তিনি। রবিবার কর্মসংস্থান ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলনে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। এ সময় নারীর ক্ষমতায়নে বিশেষ ঋণ কর্মসূচি সঞ্চিতার উদ্বোধন করে তিনি বলেন, কর্মসংস্থান ব্যাংকের অবস্থা সন্তোষজনক। ব্যাংকটি জেনারেল ব্যাংকিংয়ে গেলে নানা সমস্যা তৈরি হতে পারে। এদিকে ব্যাংকের জন্য নেট ইনকাম চ্যালেঞ্জিং বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। নজরদারি বাড়ালে ব্যাংকিং খাত আরও ফলপ্রসূ হবে বলে জানিয়েছেন তিনি। আমরা কিন্তু দাতা সংস্থা মোটামুটি কিন্তু ভালো সারা পাচ্ছি। আপনারা জেনারেল ব্যাংকিং দিকে না যাওয়া তো বেটার হবে। জেনারেল ব্যাংকিং এ গেলে কিন্তু এখন যেভাবে ম্যানেজ করছে ফোকাস, জেনারেল ব্যাংকিং এ গেলে কিন্তু নানা রকম সমস্যার সমাধান কর্মসংস্থান দেয় একটা ভায়াবল ওয়ে অফ। সো এটা আমি যেটা সাজেস্ট করতে চাচ্ছি ফর দ্য ফাইন্যান্স অ্যাডভাইজার অ্যান্ড দ্য ফাইন্যান্স সেক্রেটারি, যে আমাদের সোশ্যাল প্রোটেকশনের কিছু রিসোর্স রেগুলার ভিত্তিতে যদি আমরা এখানে দিই এবং মনিটরিং করি তাহলে কিন্তু এটা রিসোর্স বেসটা বাড়বে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নতুন বছরে সিঙ্গার ও বেকন সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। নিউজ 24 সংবাদে আরো একবার স্বাগত। সিলেট সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ক্রমেই বাড়ছে। গেল বছর সিলেটের বিভিন্ন সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 8 জন বাংলাদেশি। যদিও সংশ্লিষ্টদের দাবি ভারতের বিএসএফ এর গুলিতে নয়, বরং খাসিয়াদের সাথে দ্বন্দ্বের কারণেই হয়েছে এসব হত্যাকাণ্ড। আর সচেতন মহল এই বিষয়ে বলছে, সীমান্তে কোনো ধরনের হত্যাই কাম্য নয়, আর এর কারণে দুদেশের সম্পর্কের আরও অবনতি হবে। সিলেট সীমান্ত নিয়ে নাজাত আহমেদ পুরো কায়স্থের 3 পর্বের প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন সেলিম হাসান। সিলেট বিভাগের 3 দিকে ভারত সীমান্ত, সে হিসেবে সিলেটের সীমান্তবর্তী এলাকার মানুষের সাথে ভারতীয়দের সুসম্পর্ক গড়ে উঠেছে। তাই প্রায়ই সীমান্তরক্ষী বাহিনীদের চোখ ফাঁকি দিয়ে যাওয়া আসা করেন দুদেশের মানুষ। শুধু তাই নয়, সীমান্তের ওপারে ভারতীয় খাসিয়ারা শক্তিশালী নেটওয়ার্ক
গড়ে তুলেছে, যাদের সহযোগী হিসেবে কাজ করছে কিছু বাংলাদেশি চোরাকারবারি। দুই পারের এই চোরাচালান চক্রের লোভের শিকার হচ্ছেন সীমান্তবর্তী হতদরিদ্র মানুষ। সচেতন মহলের মতে চোরাকারবারি সিন্ডিকেটগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং আধিপত্য বিস্তার নিয়ে সীমান্ত এলাকায় এসব হত্যার ঘটনা বাড়ছে। এটা তো মানবতা বিরোধী অপরাধ। এই যেভাবে করে এরা হয়তো পায়ে গুলি করতে পারতো, পায়ে গুলি করে আটকে রেখে আইনের আশ্রয় নিয়ে যেতে পারতো, তাদের দেশেই বিচার হোক না। যদি ন্যায় বিচার হয়, স্বচ্ছ বিচার হয়, আমরা সেটা মানব। দেশে যে রাজনৈতিক দলগুলো আছে এরা বিভিন্ন সময় ক্ষমতা ছিল এবং ক্ষমতায় অপশক্তিও ছিল, কিন্তু কেউ এগুলা সামাল দিতে পারেন নাই। গেল 2024 সালে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 8 বাংলাদেশি। আর নতুন বছরের প্রথম মাসেই সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে হত্যার শিকার হন বাংলাদেশি এক যুবক। তবে বিএসএফ নাকি ভারতীয় গাড়োরা গুলি করেছেন তা নিশ্চিত করা যায়নি। সিলেট সীমান্তে হঠাৎ করে হত্যা ঘটনায় বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে বিএসএফ তাদের প্রতিশ্রুতি রাখছে না বলেও মনে করেন তারা। কোন ধরনের মরণঘাতী অস্ত্র যাতে ব্যবহার না হয়, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএসএফ এর পক্ষ থেকে এবং খাসিয়ারা কিন্তু এই মরণঘাতী গুলি তারা ব্যবহার করছে, অস্ত্র তারা ব্যবহার করছে। সুতরাং তো আমরা যে কমিটমেন্ট আমরা দিয়ে আমরা বসছি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে, প্রতিবেশী রাষ্ট্র কিন্তু সেই যে প্রতিশ্রুতি বা সেই যে বসার পরে যে সিদ্ধান্তটা হচ্ছে, এই সিদ্ধান্তটা তারা কিন্তু মানছে না। আগেও তো যেত বা একটা ঐতিহাসিকভাবে দেওয়া আসা হচ্ছে, আমাদের হঠাৎ করে বাড়ছে কেন, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আর যদি আমাদের এরকম হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে থাকে তাহলে তো কারোর জন্য ভালো না। তো আমাদের ডিপ্লোম্যাটিক ভাবে যেভাবে আমাদের বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। বিজিবির মতে সিলেট সীমান্তে হতাহতের ঘটনার পেছনে রয়েছে অনুপ্রবেশ ও ভারতীয় নাগরিকদের সঙ্গে অবৈধ লেনদেন। যারা চোরাকারবারি তারা বিভিন্ন সময় জিরো লাইনে গিয়ে এই খাসিয়াদের সাথে দ্বন্দ্বে জড়ায় পড়ছে। লেনদেন, টাকা পয়সা সংক্রান্ত এবং চোরাই মালামাল সংক্রান্ত বিভিন্ন দ্বন্দ্বে জড়ায় পড়ছে, এবং ওই দ্বন্দ্বের এক পর্যায়ে কিন্তু আপনার এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে। এবং আমরা বিভিন্ন সময় চেষ্টা করি যাতে এই সীমান্ত ক্রস না করতে পারে, তারপরেও চোখ ফাঁকি দিয়ে অনেক সময় দেখা যায় যে তারা এই কাজগুলো করে। তো আমার রিকোয়েস্ট থাকবে এই সংখ্যা যেন আমরা শূন্যে নামায় নিয়ে আসতে পারি। সীমান্তে এসব ঘটনার সঙ্গে জড়িত ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। হত্যাকাণ্ড বন্ধে বিএসএফকেও কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াঝুরি ও মদনে অনাবাদী জমিতে মিষ্টি কুমড়া চাষের সম্ভাবনা দেখাচ্ছেন চাষিরা। ধানের পাশাপাশি মিষ্টি কুমড়া চাষ করেছেন অনেকেই, আর ভালো দাম পেলে লাভবান হওয়ার আশা তাদের। হাওর অঞ্চলে প্রায় 100 কোটি টাকার সবজি বেচা কেনার আশা সংশ্লিষ্টদের। সবজির আবাদ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষি বিভাগও। দীর্ঘকাল ধরে অনাবাদি ছিল হাওর অঞ্চলের বিস্তীর্ণ জমি, কিন্তু গত কয়েক বছরে আবাদের আওতায় এসেছে নেত্রকোনার অধিকাংশ পতিত জমি। শুষ্ক মৌসুমে মিষ্টি কুমড়া, বাদাম, পেঁয়াজ, মরিচ সহ বিভিন্ন জাতের সবজি আবাদ করছেন কৃষক। এবছর মিষ্টি কুমড়ার ফলন ভালো হয়েছে। হাওরে একমাত্র ফসল ধান হলেও এখন মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছেন চাষিরা। চলতি বছর খালিয়াজুরি উপজেলার বিভিন্ন গ্রামে বাণিজ্যিকভাবে মিষ্টি কুমড়া চাষ করেছেন হাজারো কৃষক। আগে দিকে করে দেখতো মানুষের গরু লাগতো, আর কি গরু ওষুধ লাগতো, এদিকে আমরা এখন তো কুমড়া চাষ করতেছে, বিভিন্ন চাষ করতেছে, খিরা আছে, মানে বিভিন্ন শস্য করে অনেক কিছু আছে এখন আবাদ করে, মানে এখন পতিত নেই। এবছর বৃষ্টিপাত কম হওয়ায় ফলন কিছুটা কম হলেও বাজার দর ভালো পেলে লাভবান হওয়ার আশা কৃষকের। অনেক কৃষক আছে ধানের আবাদ বাদ দেয়া এই মিষ্টি লাউর আবাদটা করতেছে, এবং 2 বছর ধরে মোটামুটি এটা লাভবান। গত বছর আমরা ভালো একটা লাভবান হয়েছি, আর এই বছরও ভালোই। যদি আমাদের দরটা ঠিক থাকে তাহলে আমরা এই বছরও আমরা লাভবান হতে পারবো। হাওরে অনাবাদি জমিতে সবজির আবাদ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদের শাকসবজি আবাদের ব্যাপারে যে পরামর্শগুলি প্রয়োজন, বিশেষ করে মাঠ পর্যায়ে যখন পোকার সমস্যা দেখা দেয় কিংবা কোনো রোগের সমস্যা দেখা দেয়, সেটা আমরা মাঠ পর্যায়ে যারা কর্মরত আছেন তাদের মাধ্যমে কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি।
কৃষি বিভাগের তথ্য মতে এবছর নেত্রকোনায় ৭,৪34 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি আবাদ হয়েছে। শুধুমাত্র হাওরেই আবাদ হয়েছে ২,৫০০ হেক্টর। এবছর প্রায় ১০০ কোটি টাকার সবজি কেনাবেচা হবে বলে আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্র আবারও জাতীয় ঋণ সীমা ছুঁয়ে ফেলার পর্যায়ে চলে গেছে। আগামী মঙ্গলবার ৩৬ লাখ কোটি ডলারের জাতীয় ঋণ সীমা ছুঁয়ে ফেলবে মার্কিন সরকার। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এরপর সরকারের ব্যয় অব্যাহত রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। জাতীয় ঋণ সীমায় পৌঁছে যাওয়ার অর্থ কংগ্রেস সদস্যদের উপর চাপ সৃষ্টি হওয়া। এখন পর্যন্ত মার্কিন সরকার কখনো ঋণ খেলাপি হয়নি। সেই বাস্তবতা যেন তৈরি না হয় তা নিশ্চিত করতে এখন দ্রুততার সঙ্গে কাজ করতে হবে কংগ্রেস সদস্যদের। যুক্তরাষ্ট্র ঋণ খেলাপি হলে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা রীতিমতো ওলটপালট হয়ে যাবে, এমনটাই মন্তব্য করেছেন মার্কিন অর্থমন্ত্রী। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক সংবাদ। নির্ধারিত সময়ে কার্যকর হলো না গাজা যুদ্ধবিরতি চুক্তি। হামাস মুক্ত হতে যাওয়া জিম্মিদের তালিকা না দেয়ায় যুদ্ধ থামাতে নারাজ ইসরায়েল। হামাস বলছে কারিগরি জটিলতায় এই বিলম্ব। আর এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, তালিকা না দেয়া পর্যন্ত গাজায় অভিযান চলবে। ইসরায়েলের স্থানীয় সময় রোববার সকাল 8:30টায় গাজার বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। এর আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, কারিগরি সমস্যা এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের অভাবে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকা প্রকাশে দেরি হচ্ছে। তবে হামাসের এমন যুক্তি মানতে নারাজ নেতানিয়াহু প্রশাসন। সাফ জানায়, হামাসের বন্দি দশা থেকে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের নাম না দেয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, তিনি এখনও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে যুদ্ধ থামানোর নির্দেশ দেননি। অভিযোগ করেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার আগেই শর্ত ভাঙতে শুরু করেছে হামাস। যুদ্ধবিরতির অন্যতম শর্ত হল, মুক্তি দেওয়ার অন্তত 24 ঘন্টা আগে জিম্মিদের নাম ইসরায়েলের কাছে পাঠাতে হবে। গাজায় দীর্ঘ 15 মাস ধরে চলা রক্তক্ষয়ের অবসানে কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের চেষ্টায় গত বুধবার যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল হামাস ও ইসরায়েল। আসমাতুলি, নিউজ 24। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি পেট্রোল ট্যাঙ্কার ট্রাক উল্টে বিস্ফোরণে অন্তত ৭৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকেই। শনিবার দেশটির রাজধানী আবুজা থেকে উত্তরাঞ্চলের শহর কাদুনার মধ্যে সংযোগকারী সড়কের দিক্কো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সকাল 10টার দিকে ওই ট্যাঙ্কার দুর্ঘটনার কবলে পড়ে। সেটিতে 60,000 লিটার পেট্রোল ছিল। দুর্ঘটনার পর ট্যাঙ্কারটি থেকে লোকজন জ্বালানি সংগ্রহের সময় বিস্ফোরণ ঘটে, আর ঘটনাস্থলেই হতাহত হন বহু মানুষ। উত্তর আফ্রিকার সবচেয়ে বেশি জনবহুল দেশ হল নাইজেরিয়া। এর আগে গেল অক্টোবরে দেশটির জিগাওয়া রাজ্যে একই ধরনের একটি ঘটনায় 170 জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছিল। এবারে খেলার খবর। একদিনের বিরতি শেষে আজ থেকে আবারও শুরু হয়েছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে চিটাগাং কিংস। শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দরনগরীর দলের সংগ্রহ 7 উইকেটে 100 রান।
ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও দলীয় 21 রানে প্রথম উইকেট হারায় চিটাগং। এরপর বরিশালের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি চিটাগং কিংস। পয়েন্ট টেবিলে 2 ও 3-এ দুই দলের অবস্থান রয়েছে। বরিশাল 6 ম্যাচে 4টিতে জিতে রয়েছে 2 নম্বরে, আর সমান ম্যাচে সমান জয় নিয়ে চিটাগং 3 নম্বরে। রান রেট কেবল পার্থক্য গড়ে দিয়েছে এই দুই দলের। বরিশালের রান রেট 1.067 এবং সেখানে চিটাগংয়ের রান রেট 0.980। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।